যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার নবগঠিত শান্তি পরিষদের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের $৫০০ কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ওরিসুল ইসলামের প্রতিবেদন। যুদ্ধবিরতি চললেও শান্তি নেই গাজাবাসীর, কারণ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এতে প্রাণ হারাচ্ছে ভূখণ্ডটির অসংখ্য মানুষ। বার্তা সংস্থা আল জাজিরা জানায়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসেও হামলা হয়েছে। এছাড়া গাজা শহরের আল হাওয়া এলাকায় ফিলিস্তিনি ইসলামী জিহাদি গোষ্ঠী লক্ষ্য করে হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। কয়েক দফার এই হামলায় বেশ কয়েকজন হতাহত হন। গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ৬ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের এক মুখপাত্র হাজেম কাশেম জানান, সব পক্ষ যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রয়োজনীয়তার কথা বললেও ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এটি শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব প্রচেষ্টা ও সংস্থাকে অকার্যকর প্রমাণ করার বার্তা বলে অভিযোগ করেন হামাসের এই মুখপাত্র। এর মধ্যেই আগামী বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে রাষ্ট্রপ্রধান সহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধি দল শান্তি পর্ষদের সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বোর্ডের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে $৫০০ কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গাজাবাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স ও স্থানীয় পুলিশ বাহিনীতে হাজারো কর্মী মোতায়েনের প্রতিশ্রুতি পেয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। অরিসুল ইসলাম, ৭১। ফিলিস্তিনের পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। ১৯৬৭ সালে অঞ্চলটি দখলের পর এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হলো। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কেএন এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি উত্থাপন করেছেন কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, আইনমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। সরকারি সিদ্ধান্তের আগে দৈনিক ইসরায়েল হাওম জানায়, প্রাথমিক লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে এরিয়া সি এর ১৫% ধাপে ধাপে বসতি স্থাপন। প্রতিবেদন অনুযায়ী নতুন সিদ্ধান্তের ফলে যে সব জমির অন্য মালিকানা প্রমাণিত নয় সেগুলোকে রাষ্ট্রীয় জমিতে রূপান্তর করা হবে। এর মাধ্যমে রাজনৈতিকভাবে আইন প্রয়োগের ঘোষণা ছাড়াই ইসরায়েল পশ্চিম তীরের ভূমির উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করবে। চীনে ইরানের তেল রপ্তানি হ্রাস করার জন্য যুক্তরাষ্ট্রের কাজ করা উচিত বলে একমত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন ডিজিটাল সংবাদ ওয়েবসাইট এক্সিওস এ তথ্য জানায়। এক্সিওস বিষয়টি সম্পর্কে অবহিত এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে। ইরানের রপ্তানি করা তেলের ৮০%-এরও বেশি আমদানি করে চীন। এই রপ্তানি কোনোভাবে যদি হ্রাস পায় তবে তেল বিক্রি থেকে আয় কমে যাবে ইরানের। এর ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার পথে হাঁটবে ইরান বলেও মনে করছেন তারা। এদিকে রয়টার্স জানায়, রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। লেবানন সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে লেবাননের মাজদাল আনজার এলাকায় এ হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সিরিয়ার নাগরিক রয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা লেবাননে অবস্থানরত প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এই সংগঠনটি জানায়, গাজায় হামাসের সঙ্গে সমন্বয় করে যুদ্ধ করছে বলে দাবি ইসরায়েলের। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর মিত্র হিসেবেও পরিচিত। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলি ও হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে সম্মত হলেও দেশটি লেবাননে প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। এটি যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতা লঙ্ঘন বলে দাবি করেছে লেবানন। মার্কিন সৈন্যদের কাছ থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আল সাদ্দাদি সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে সিরিয়া থেকে ৫৭০০ এর বেশি সন্দেহভাজন আইএস বন্দীকে ইরাকে স্থানান্তর সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরীয় আরব সেনাবাহিনীর সদস্যরা হাসাকা গ্রামাঞ্চলের আল সাদ্দাদি সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ নিয়েছেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন সৈন্যরা ওই সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিলেন। এদিকে 23 দিনব্যাপী অভিযানে বিভিন্ন দেশের আইএস যোদ্ধাদের সিরিয়ার আটক কেন্দ্র থেকে ইরাকি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। সেন্টকম আরও জানিয়েছে, 12 ফেব্রুয়ারি উত্তর পূর্ব সিরিয়া থেকে ইরাকে একটি ফ্লাইটের মাধ্যমে অভিযানটি সম্পন্ন হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সার্বভৌমত্ব, বৈধ স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। ইসলামী বিপ্লবের বিজয়ের 47তম বার্ষিক উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় পুতিন তাকে অভিনন্দন জানায়। বার্তায় পুতিন বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান যে তার সার্বভৌম অধিকার ও বৈধ স্বার্থ রক্ষায় কাজ করছে, রাশিয়া তার প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও আশা প্রকাশ করেন, মস্কো ও তেহরানের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারত্ব ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে সমঝোতায় যেতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি এক সাক্ষাৎকারে কথা বলেন। এদিকে বর্ধিত আঞ্চলিক উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা শান্তিপূর্ণ বেসামরিক কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে চায়। গেল 6 ফেব্রুয়ারি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হয়। সুইজারল্যান্ড জানিয়েছে, আগামী সপ্তাহে জেনেভায় নতুন দফা আলোচনা হবে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। দ্বিতীয় দফার আলোচনার আয়োজক আবারও ওমান হলেও বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এদিকে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি বলেছেন, তারা যে চুক্তি করতে আগ্রহী সেটা প্রমাণ করার দায় এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি আন্তরিক হয় তবে তিনি নিশ্চিত তারা একটি সমঝোতার পথে এগোবে। এদিকে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন প্রসঙ্গে রুবিও বলেন, ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না, কারণ ইরানের হাতে পরমাণু অস্ত্র এলে তা যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। এদিকে ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে জানাশোনা দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলেই এই অভিযান শুরু হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইউক্রেনীয় সেনাবাহিনী ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে কৃষ্ণ সাগরে তীরবর্তী রুশ বন্দর তামান। এই ঘটনায় আহত হয়েছে 2 জন। মূলত এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য বহির্বিশ্বে যায়। তামান বন্দরটি রাশিয়ার ক্রাসনোদার প্রদেশে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটি তেলের স্টোরেজ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে 2 জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে তামান বন্দরের পাশাপাশি কৃষ্ণ সাগরে তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আরেক শহর আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এখনও সেসব অঞ্চল থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি। ইউক্রেনের সেনাবাহিনীও তামান বন্দরে হামলার কথা স্বীকার করেছে। দেশ ছাড়ার চেষ্টা করার সময় ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কোকে আটক করা হয়েছে। জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অব ইউক্রেন এক বিবৃতিতে জানায়, দেশের সীমান্ত অতিক্রমের সময় গোয়েন্দারা মাইডাস মামলার অংশ হিসেবে সাবেক এক মন্ত্রীকে
আটক করেছেন। তবে সেখানে গালুশ্চেঙ্কোর নাম উল্লেখ করা হয়নি। তবে যাকে আটক করা হয়েছে তিনি গত বছর জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নভেম্বর মাসে পদত্যাগ করেন বলে উল্লেখ করা হয়। 2025 সালে গালুশ্চেঙ্কো ছিলেন কয়েকজন মন্ত্রীর একজন যারা পদত্যাগ করেন যখন দুর্নীতি বিরোধী সংস্থাটি দেশটির জ্বালানি খাতে একটি বিশাল অর্থ পাচার চক্রান্ত উন্মোচন করে। সংস্থাটির তথ্য অনুযায়ী চক্রান্তকারীরা $100 মিলিয়ন একটি কমিশন ভিত্তিক কৌশল পরিচালনা করে অর্থ আত্মসাৎ করেছিল, যা রাশিয়ার হামলায় সৃষ্ট ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সময়ে জনরোষের সৃষ্টি করে। চলমান যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়াকে নয়, যুক্তরাষ্ট্র বারবার ইউক্রেনকে ছাড় দিতে বলছে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া এক ভাষণে কথা বলেন তিনি। একটি টেকসই শান্তির জন্য শুধু ছাড় দিলেই হবে না, বরং ইউক্রেনের জন্য সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। শান্তি আলোচনার ইউরোপীয় দেশগুলোর অনুপস্থিতি একটি বড় ভুল বলেও জানিয়েছেন জেলেনস্কি। 1945 সালের পর ইউরোপের বৃহত্তম এই যুদ্ধ বন্ধে ট্রাম্পের মধ্যস্থতায় আগামী সপ্তাহে জেনেভায় ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা একটি বর্ণবিদ্বেষী ভিডিও নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা পরোক্ষভাবে ট্রাম্পের পোস্ট করা ওই ভিডিও নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। তিনি বলেন, একসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে যে লজ্জা এবং শালীনতা কাজ করত তা এখন হারিয়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবামা দম্পতিকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে ওবামা দম্পতিকে বানরের রূপে দেখানো হয়। এরপর থেকে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ট্রাম্প সমালোচিত হন নিজের দলের নেতাদের কাছ থেকেও, যদিও পরে ট্রাম্প এটি সরিয়ে নেন। পাশাপাশি দাবি করেন ভিডিওটির ভেতরে এমন কিছু আছে বলে তিনি জানতেন না। ইতালির কুরমায়ারে তুষার ধসে দুজন নিহত হয়েছেন, তারা ফরাসি নাগরিক ছিলেন। স্থানীয় সময় রোববার ইতালির কুরমায়ারের কাছে একটি পাহাড়ি উপত্যকায় এই তুষার ধসের ঘটনাটি ঘটে। উদ্ধারকারীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পরপরই অভিযান শুরু করে আউস্তা ভ্যালির আলপাইন রেস্কিউ সার্ভিস ও ফাইন্যান্সিয়াল পুলিশ। এ সময় আরেক ফরাসি নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক, তাকে ইতালির তুরিন শহরে পাঠানো হয়েছে। তবে তুষার ধসের কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও শক্তিশালী অগ্নুপাত হয়েছে। রবিবার আগ্নেয়গিরি থেকে এ অগ্নুপাত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে 42 বারের মতো অগ্নুপাত হয়। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী ছাই ও ধোঁয়ার কুণ্ডলী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 35,000 ফুট উপরে উঠে যায়। বিজ্ঞানীরা বলছেন, গত বছরের 23 ডিসেম্বর থেকে কিলাউয়ায় মাঝে মধ্যে অগ্নুপাত হচ্ছে। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত কিলাউয়া পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন সাথে।